ধৌলাধর পর্বতের পাদদেশে একটি খুব সুন্দর সাজানো গোছানো জনপদ হলো ধর্মশালা, বা আমরা বাঙালিরা বলি ধর্মশালা। ধর্মশালা জনপদের থেকে সামান্য দূরত্বেই 10 কিলোমিটার মতন দূরত্বে আরেকটি জনপদ, একটি ছোট জনপদ যেটার নাম ম্যাকলয়েডগঞ্জ। আর এই যে সামনে দেখুন দেখা যাচ্ছে ধৌলাধর পর্বতমালা। এই যে ধৌলাধর পর্বতমালা আর তার নিচে এই ধর্মশালা বা ধর্মশালা। ধর্মশালা থেকে ম্যাকলয়েডগঞ্জ যাওয়ার পথে ভাসুকিনাগ টেম্পল এবং তারপরে দলাই লামা মনাস্ট্রি, নাড্ডি ভিউ পয়েন্ট, এইগুলো সব পড়বে। তো আমরা এখন এই ধর্মশালা থেকে প্রথমে যাচ্ছি আমরা সেন্ট জন উইন্টারনেস চার্চ দেখতে। তারপরে সেখান থেকে আমরা যাব নাড্ডি ভিউ পয়েন্ট, সেখানে গিয়ে আমরা সানসেট দেখব এবং তারপরে আমরা যাব সেখান থেকে ম্যাকলয়েডগঞ্জের যে মার্কেট এরিয়া, সেই মার্কেট এরিয়াতে, তারপরে ভাসুকিনাগ টেম্পল হয়ে আমরা হোটেলে পৌঁছাবো। यहाँ से भी जा सकते हैं वैसे, पर चर्च देख लेते हैं पहले ना, चर्च जाके আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেন্ট জন উইল্ডারনেস চার্চের সামনে। চার্চে যাওয়ার পথটি খুব সুন্দর, আর এই হলো সামনে উইল্ডারনেস চার্চ। নিওগথিক আর্কিটেকচারে তৈরি এই চার্চটি 1852 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই চার্চটিতে ব্রিটিশ ভাইসরয় এলগিনের সমাধি আছে। আর এই চার্চটি এত সুন্দর একটা পরিবেশে তৈরি, চারিদিকে দেওদারে গাছ, সিডার গাছ, মানে অসাধারণ। এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর লাগলো চার্চটি, কিন্তু চার্চটি বন্ধ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি নাড্ডি ভিউ পয়েন্টে সানসেট দেখার জন্য। ওখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। আর ওখানে ডাল লেক বলে একটি লেক আছে, কিন্তু ওটি নামেই লেক, ওটা পুকুরের মতো। আমরা নাড্ডি এসে পৌঁছালাম। এখানে সানসেটের সময় গাড়ির প্রচণ্ড ভিড়, অনেকটা জায়গা জুড়ে জ্যাম। তো আমাদের ড্রাইভারজি তো অনেক কসরত করে, অনেক চেষ্টা করে যতটা পারলেন নিয়ে আসলেন। এইখানে যে জায়গাটি রয়েছে সেখান থেকে একদিকে হচ্ছে ভিউ পয়েন্ট, মানে ডান দিকে যে রাস্তাটি নেমে গেছে সেটা গেছে ভিউ পয়েন্টের দিকে, আর বাঁ দিকে যে রাস্তাটি নেমে গেছে সেটি হচ্ছে সানসেট পয়েন্টের দিকে। এখনও কিছুটা দেরি আছে সানসেট হতে, আপনারা রোদের তেজ দেখেই বুঝতে পারছেন। আপনারা ধর্মশালাতেও থাকতে পারেন, ম্যাকলিয়ডগঞ্জেও থাকতে পারেন, আর এই নাড্ডিতেও সানসেট পয়েন্টে প্রচুর হোটেল রয়েছে এবং বেশ ভালো ভালো হোটেল রয়েছে, এখানেও থাকতে পারেন। এখানে এই সানসেট পয়েন্টে দাঁড়াবার জায়গা নেই। দাঁড়াবার জায়গা আমার নেই মানে এই নয় যে মানুষের ভিড়ে। এখানে প্যারাগ্লাইডিং পয়েন্ট, তারপরে জিপ লাইন পয়েন্ট, তারপরে রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন ক্যাফে, এইগুলো পুরো জায়গাটা জুড়ে এমনভাবে রয়েছে যে আপনি ফাঁকা জায়গায় দাঁড়াবার সুযোগই পাবেন না, এত ভিড় আর পুরো জমজমাট এলাকা। এখানে তো প্রচণ্ড ভিড় সানসেট পয়েন্টে। তো আমরা এই রাস্তা দিয়ে নেমে একটা জায়গায় আসলাম সানসেট দেখার জন্য, আর এখানে এনাদের সাথে দেখা হলো। আপনাদের নাম কি? আমার
অগ্নিশিখা। আমার নাম অর্থী। অগ্নিশিখা আর অর্থী, বাহ। আমরা এসছি নিউ টাউন থেকে। আমরা আপনাদের চ্যানেলের নিয়মিত দর্শক বলতে গেলে, মানে আমরা যখনই কোথাও যাওয়ার কোনো কথা ভাবি তখনই আগে দেখি আপনাদের কোনো ব্লগ আছে নাকি ওখানে। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে একসাথে আমরা সানসেট দেখি। খুব ভালো লাগলো দেখা হয়ে। এখনো দেরি আছে। অনেক দেরি আছে। বলছে এখনো। আমরা কাল ডালহৌসি যাব। আমরা উল্টো দিক থেকে করছিলাম, ঠান্ডাও আছে। হিমাচলি যদি একটু প্রপার হিমাচলি, এটা কেউ না, এরকম সে ব্যবসা করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে ভালো লাগলো চলো। আপনাদের সাথে দেখা হয়ে। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগলো এবং একসাথে আমরা সবাই মিলে সানসেট দেখলাম। এখানে প্রচণ্ড ভিড়, কিন্তু ভিড়ের মধ্যেই সানসেটটি খুব সুন্দর হলো, কেননা আজকে আকাশ খুব পরিষ্কার ছিল। আমাদের আপনাদের সাথে দেখা হয়ে। আমাদেরও ভালো লাগলো খুব। সত্যি এতক্ষণ দাঁড়ানো প্ল্যান ছিল না, আপনাদেরকে দেখে ভালো লেগে গেল বলে আমি দাঁড়িয়ে গেলাম। আমরা ভেবেছিলাম জাস্ট অনেকক্ষণ গল্প করা গেল। সানসেট পয়েন্ট দেখে নিয়ে এখন আমরা এই নাড্ডিতে ডান দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তা দিয়ে গিয়ে ধৌলাধর রেঞ্জ খুব সুন্দর দেখা যায় এখান থেকে। আমরা এখন সেই দিকটাতে এসছি। মানে সূর্যাস্তের পরে এই রেঞ্জটা আরও বেশি আলোকিত হওয়ার কথা, কিন্তু আজকে দেখছি তা নয়, একটু ফগ রয়েছে, কিন্তু এই জায়গার থেকে খুব সুন্দর দেখায়। ছবির মতন সুন্দর শহর, যে কোনো জায়গায় দাঁড়াচ্ছি এত সুন্দর ল্যান্ডস্কেপ, মন ভরে যাচ্ছে, কিন্তু অসম্ভব ভিড়। মানে এত হোটেল, এত দোকানপাট, এত লোকজন, অসম্ভব ঘিঞ্জি হয়ে গেছে, তাই না? একদমই তাই। এর থেকে আমাদের নর্থ বেঙ্গল কিন্তু এখনো আমার মনে হয় অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছে, অনেকটা কেন, মানে 60% ভালো আছে। কারণ আমরা সবার কাছে শুনি যে এই নর্থ বেঙ্গলে এত হোমস্টে হয়েছে, একেবারে মোড়ে মোড়ে হোমস্টে, তা কিন্তু নয়। এখানে আসলে আপনারা পার্থক্যটা বুঝবেন। কি যে ভিড়, লোকের মাথা লোকে খাচ্ছে, কোনো সত্যি, জায়গায় একটু আমাদের- দুদণ্ড দাঁড়াতে পারবেন না। আমাদের নর্থ বেঙ্গল এখনো অনেক ফাঁকা, এখনো বেশ সুন্দর। ভালো লাগে, সুন্দর। সুন্দর, সবচেয়ে বড় কথা, আপনি একটু, অনেক গ্রাম আছে এখনও অজানা, সেই গ্রামে গিয়ে দুদণ্ড বসে থাকলে আপনার ভালো লাগবে। সন্ধ্যের পর আপনার মনে হবে যে এখানে বসে থাকি, আকাশের তারা দেখি। এইখানে মানে উফ, এত গাড়ি ঘোড়া, এত জ্যাম, মানে আমরা মাথা খারাপ ভেবেছিলাম হয়ে যাচ্ছে। ম্যাকলয়েডগঞ্জটা একটু ফাঁকা হবে, ওরে বাবা রে, মানে এর এই থেকে যে মনে হয় ধর্মশালা ফাঁকা ছিল। এর থেকে ধর্মশালা বোধহয় ফাঁকা ছিল। পাহাড়ের গায়ে এখন হোটেল বাড়িগুলোতে সব আলো জ্বলে উঠছে, কত সুন্দর লাগছে। আমরা সানসেট দেখে এখন ফিরছি। সানসেটের পরে স্বাভাবিকভাবে এই অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ডাল লেক বলে যে জায়গাটির নাম শুনে আবার সেই কাশ্মীরের ডাল লেক ভাববেন না, এখানে কিছুই নেই, অতি সাধারণ একটি বড় পুকুর। তা আপনাদের আমি যেতে যেতে দেখাচ্ছি অন্ধকারের মধ্যেই, দেখুন, তার মধ্যে আবার সেটা কাদা জলে ভর্তি। আর যা ভিড় দেখবেন কি, দেখুন তবু আপ থোড়া বাঁয়ে লেকার চালিয়ে গাড়ি কো। হ্যাঁ, এই দেখুন, এই যে লেকটি দেখছেন, এই রাত্রিবেলাতে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। দিনের বেলায় জলটা পুরো ঘোলা জল দেখতে পাবেন, রাত্রিবেলা বলে জল যে ঘোলা সেটা বোঝা যাচ্ছে না। না, আর নেমে দরকার নেই। এই হচ্ছে ডাল লেক, এই যে দেখুন লেখাও রয়েছে এখানে ডাল লেক। এই হচ্ছে সেই লেক, অতি সুন্দর লেক। আমরা লেক দেখে নিলাম, আপনাদেরও দেখালাম। এখন ঘড়িতে বাজে দেখুন 7:44 এবং ম্যাকলয়েডগঞ্জে যা জ্যাম আমরা দেখেছি, অসম্ভব ভিড়। আমাদের হোটেল পৌঁছতে পৌঁছতে এই নাড্ডি ভিউ পয়েন্ট থেকে অন্তত 9টা বেজে যাবে। কাজেই হোটেলে পৌঁছাই, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, করে সুখ নিদ্রা যাই। चलो इसको मजा ऑटो बड़े मेरा। এখন সময় 8:21। আপনাদের এর আগে ওই নাড্ডি ভিউ পয়েন্টের ওখানে, ডাল লেকের ওখানে দেখালাম যে তখন ঘড়িতে সময় ছিল 7:44। তার মানে প্রায় 35 মিনিট আমরা মাত্র 500 মিটার এসেছি।
এত জ্যাম এখানে, এত জ্যাম। আমরা এখন এসে পৌঁছেছি এই ম্যাকলয়েডগঞ্জের যে মার্কেট এরিয়া, সেই মার্কেট এরিয়া পর্যন্ত। অসম্ভব জ্যাম, মানে কিছু বলার নেই। যে এই জায়গাটি সম্পর্কে আমার যা ধারণা ছিল, এই জ্যাম দেখে আমার ধারণা পাল্টে গেছে। এত ভিড়, আর দেখুন এত জ্যামের মধ্যে বসে নিবিড়ভাবে কি সুন্দর ইনি জব করে চলেছেন মোবাইলে। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, কিন্তু কি আর করব। এখন এখানে বাজে 8:20, এরপরে হোটেলে পৌঁছতে পৌঁছতে, যদি এখনও জ্যাম ছাড়ে, তাহলে হোটেলে পৌঁছতে পৌঁছতে 9টা, 9:30। এরপরে সারাদিন জার্নির পর এরপরে একটু ফ্রেশ হয়ে ডিনার করব। কখন করব জানি না, কখন পৌঁছাবো তাও বুঝতে পারছি না। এই গাড়ির মধ্যে বসে আছি। আসল ব্যাপারটা হচ্ছে কি, গতকাল এখানে এই ধর্মশালা স্টেডিয়ামে IPL-এর খেলা ছিল, তার ফলে প্রচুর মানুষ খেলা দেখতে এসেছিলেন এবং তারা ধর্মশালা ঘোরার জন্য থেকে গেছেন। এবং ধর্মশালায় যার জন্য প্রচণ্ড জ্যাম। একটা পাহাড়ি শহরে তো রাস্তাঘাট খুব সরু, সেইখানে অতিরিক্ত গাড়ি চলে আসলে হঠাৎ করে তখন ম্যানেজ করা সত্যিই খুব মুশকিল হয়। 25-28 किलोमीटर आना, टाइम तो लगेगा ना। আমরা এখন ডিনার করতে এসেছি, কেননা অনেক রাত হয়েছে এবং আমরাও খুব টায়ার্ড। ডিনারে এখানে আমরা ননভেজ নিয়েছি, তবে আমি নিয়েছি আজকে চিকেন এবং বুবু নিয়েছে ডিম। আজকে একটু অন্যরকম নেওয়া হয়েছে, দুজনে আলাদা আলাদা। আর তার সাথে যেরকম ডাল, সবজি ইত্যাদি থাকে সেগুলো সবই আছে। আর এখানে ডিনারে এর সাথে ডেজার্টও রয়েছে। ডেজার্টে রয়েছে গুলাব জামুন অথবা আইসক্রিম। আমি নিয়েছি আইসক্রিম, বুবু নিচ্ছে গুলাব জামুন। আজকে 19শে মে 2026। গতকাল আমরা ধর্মশালায় এসে পৌঁছেছি এবং ধর্মশালা থেকে এসেছি ম্যাকলয়েডগঞ্জে। ম্যাকলয়েডগঞ্জে আমরা রয়েছি ভাস্কুনাগ মন্দিরের সামনে। যে হোটেলটিতে আমরা রয়েছি, এই হোটেলটির নাম হলো ট্রিনিটি হাইটস। এই হোটেলে আমরা গতকাল বেশ রাতে এসে পৌঁছেছি, সেই কারণে হোটেলের রিভিউ আপনাদের কাছে সেরকমভাবে দেওয়া হয়নি। হোটেলটি কিন্তু সব দিক থেকে ভালো, বেশ ভালো হোটেল। হোটেলের রুম যথেষ্ট বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের কন্ডিশন দুর্দান্ত। হোটেলে যা যা প্রয়োজনীয় আসবাবপত্র রুমের মধ্যে থাকে সবই রয়েছে এবং রেস্টুরেন্টটিও খুব ভালো। আমরা তো কালকে রাত্রিবেলা খেয়েছি, আপনাদের দেখিয়েওছি। আজকে আমরা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড, সেটাও আমরা নিলাম এবং অনেকগুলি অপশন ছিল। সব দিক থেকেই হোটেলটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা এই যে হেরিটেজ ট্রাভেলসের সাথে এই ট্রিপটি করছি, তাদের কিন্তু 3 ধরনের প্যাকেজ রয়েছে। মানে একটি হলো স্ট্যান্ডার্ড, একটি হলো ইকোনমি, আর একটি হলো সুপিরিয়র বা প্রিমিয়াম। তো আমরা নিয়েছি ইকোনমি প্যাকেজটি। তবে এই হোটেলটিই যে আপনারা সবসময়ই পাবেন এরকম নয়, এছাড়াও এই ক্যাটাগরিরই অন্যান্য হোটেল রয়েছে, সেখানেও কিন্তু আপনাদের ওনারা অ্যাকোমোডেট করতে পারেন। মানে কতটা রুম পাওয়া যায় তার উপরে পুরোটাই নির্ভর করে, কিন্তু রুম ক্যাটাগরি এইরকমই থাকবে। এবং ট্রিপ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ধরনের ট্রিপ আমরা করছি, বেশ ভালো ব্যবস্থা। যে কোনো ধরনের প্রয়োজন হলে আপনারা ওনাদের ফোন করবেন এবং ডেসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। ভিডিওতে তো সব কিছু একেবারে ডিটেলে বলা ওরকমভাবে সম্ভব নয়, সেই কারণে ডেসক্রিপশন বক্সটি আপনারা ভালো করে ফলো করবেন। এখন আমরা ভাস্কুনাগ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে হোটেল, এই হোটেলটিতে আমরা ছিলাম। এই হোটেলটা কিন্তু আমার খুব মনের মতো, মানে এতদিনে বুবু একটা মনের মতন হাসি মুখে রিভিউ দিচ্ছে। না, সত্যি বলছি, এই হোটেলটা সব দিক থেকে ভালো। মানে আমরা যেরকম হোটেলে উঠে অভ্যস্ত, এই হোটেলটা ঠিক সেই রকম। মানে অনিন্দর হোটেলের যে বাথরুম হয়, তার শাওয়ার তো খুব পছন্দের ব্যাপার একটা। এই শাওয়ারটা অসাধারণ, আর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। মানে যা যা দরকার সব আছে, একদম 10-এ 10। বাহ, তাহলে তো খুব ভালো। আর এই কাছেই হচ্ছে ভাস্কুনাগ মন্দির। এই হোটেল থেকে 100 মিটার মতন দূরত্ব। আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে যাব। আমরা দর্শন করার পরে এই গাড়িকে বলে দিয়েছি গাড়ি আসবে, কেননা ওখানে পার্কিংয়ের সমস্যা আছে। আর এই দিক দিয়ে এসে পাহাড়ের পাদদেশে এই হলো ভাস্কুনাগ মন্দির। এই হলো মন্দিরের প্রবেশপথ। ভাগসু নামে এক অত্যন্ত প্রজাবৎসল অসুর ছিলেন।
তিনি আজমির অঞ্চলে রাজত্ব করতেন এবং তার রাজত্বে একবার প্রচণ্ড জলকষ্ট হয়। তখন তার প্রজারা এসে ভাগসুকে বলেন যে মহারাজ, আপনি যদি এই জলকষ্ট দূর না করেন আমরা তাহলে আপনার রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হব। ভাগসু তখন বেরোলেন জলের সন্ধানে। তিনি এই ধৌলাধর পর্বতের পাদদেশে একটি দিঘির সন্ধান পান, যে দিঘির জল তিনি পানের উপযুক্ত মনে করেন। তখন তিনি জাদু বলে একটি পাত্রের মধ্যে সমগ্র দিঘির জলকে একত্রিত করে নিয়ে তিনি তার রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এদিকে সেই দিঘিতে প্রচুর সাপ মানে সর্পরা বাস করত এবং সর্প দেবতাও সেই দিঘিতে ছিলেন। সর্পরা দেখলো যে তাদের দিঘির জল শুকিয়ে গেছে, তারা তখন খোঁজ করলো যে কে এরকম করলো। তারা যখন জানতে পারলো যে ভাগসু অসুর তিনি এই রকম দিঘির জল সব তুলে নিয়ে গেছেন, তখন সেই সর্পদেবী এসে ভাগসুর সামনে দাঁড়ালেন এবং তাকে যুদ্ধে আহ্বান করলেন। ভাগসু সেই সর্পদেবীর সাথে যুদ্ধ করতে থাকেন এবং যুদ্ধ করতে করতে একসময় তার হাত থেকে ওই যে জলের পাত্রটি সেটি পড়ে যায় এবং এখানে সেটি বয়ে যেতে থাকে এবং জলের পাত্রটি হাত থেকে পড়ে যাওয়ার পরে ভাগসু হতাশায় পরাজিত হন। পরাজিত হওয়ার পরে সেখানে শিব আবির্ভূত হন। শিব আবির্ভূত হওয়ার পরে ভাগসু বুঝতে পারেন এই যে সর্পরা যারা তার সাথে যুদ্ধ করছিল তারা সবাই শিবের অনুচর। ভাগসু তখন শিবকে বলেন, প্রভু তুমি আমাকে মার্জনা করো, আমাকে যাতে এই অপরাধের সাজা না পেতে হয় তার জন্য তুমি আমাকে আশীর্বাদ করো। এই কথা বলে ভাগসু প্রাণত্যাগ করলেন। আর শিব তখন বললেন যে আমার নামের সাথে তোমার অস্তিত্ব চিরকাল অটুট থাকবে। এবং শিব তখন এখানে স্বয়ম্ভু রূপে ভাগেশ্বর নামে আবির্ভূত হলেন। এই স্থলে মনে করা হয় যে ভাগেশ্বর অধিষ্ঠান করছেন এবং এই ভাগেশ্বর শিব এই অঞ্চলের যিনি রাজা ছিলেন তার নাম ছিল ধরমচাঁদ। সেই ধরমচাঁদকে স্বপ্ন দেখালেন যে আমি এই অঞ্চলে স্বয়ম্ভু রূপে আবির্ভূত হয়েছি, তুমি আমাকে এখানে প্রতিষ্ঠিত করো। সেই ধরমচাঁদ তারপরে এখানে মন্দির স্থাপন করেন এবং এই ধরমচাঁদের নাম থেকেই কিন্তু এই জায়গার নাম হয় ধর্মশালা। কাজেই এই মন্দিরের সাথে এই অঞ্চলের ইতিহাস, এই ধর্মশালার ঐতিহ্য বহু কিছু জড়িয়ে রয়েছে। আর এখানে দেখুন, এখানে এই যে তোরণটি রয়েছে এটি ফার্স্ট গোর্খা রাইফেলসের তোরণ। 1885 খ্রিস্টাব্দে ইংরেজ শাসনকালে ফার্স্ট গোর্খা রাইফেল এই অঞ্চলেই তৈরি করা হয় এবং এই গোর্খা রাইফেলসের ধারাটি পরবর্তীকালে অর্থাৎ স্বাধীনতার পরেও আমাদের ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট নামে প্রচলিত রয়েছে। ভাগসুনাগ মন্দির দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি ভাগসু ওয়াটারফল দেখার উদ্দেশ্যে। এই রাজা ভাগসু যখন যুদ্ধ করার সময় তার হাতের থেকে জলের পাত্রটি পড়ে গিয়েছিল, সেই পড়ে গিয়ে এই জলপ্রপাতের সৃষ্টি বলে মনে করা হয়। এই দেখুন এই দূরে ভাগসু ওয়াটারফল, এখান থেকে জল নামছে, ওই পর্যন্ত বহু মানুষ গেছেন। এখন আমরা যাচ্ছি ম্যাকলয়েডগঞ্জের দলাই লামা মনাস্ট্রিতে, কিন্তু সেই আবার একই বিষয়, সেটা হচ্ছে জ্যাম। এই জ্যামেই আটকে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি বেশ কিছুক্ষণ ধরে। মানে ধর্মশালাতে এসে এই জ্যামেই আমাদের ধর্মকর্ম সব শেষ হয়ে গেল। প্রচুর সময় নষ্ট হলো জ্যামের জন্য। ম্যাকলয়েডগঞ্জে আমরা এখন এই যে দলাই লামা মনাস্ট্রির উদ্দেশ্যে যাচ্ছি, আসলে এই অঞ্চলে 1960 সালের পরে চতুর্দশ দলাই লামা এখানে চলে আসেন তিব্বত থেকে এবং সেই সময় বেশ কয়েক হাজার তিব্বতী এইখানে এসে বসতি স্থাপন করেন। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি ম্যাকলয়েডগঞ্জের,
এই জায়গাটিতে কিন্তু প্রচুর তিব্বতীর বাসস্থান এবং এখানকার দোকানপাটও তাদেরই, এখানে তিব্বতী রেস্টুরেন্ট রয়েছে। এই অঞ্চলটাতে একটি তিব্বতী পরিবেশ এবং তিব্বতী বসতির আভাস খুব ভালোভাবে পাওয়া যায়। 1960 সালে তিব্বত থেকে অনেক তিব্বতী এখানে পালিয়ে এসেছিলেন, মানে নির্বাসিত হয়েছিলেন চীনের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পর, এবং সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এখানে তাদের উদ্দেশ্যে শহীদ স্মারক নির্মাণ করা হয়েছে। আর যেখানে আপনার গাড়ি পার্কিং হবে সেইখান থেকে আপনাকে এই মোটামুটি ওই 100 মিটার মতন হেঁটে আসতে হবে। এই হলো মনাস্ট্রির ভিতরের অংশ, বিশাল অঞ্চল জুড়ে, এবং এখানে ছাউনি করা রয়েছে যেটা অন্য মনাস্ট্রিতে থাকে না, এই রকম ছাউনি করা, এবং যেগুলো থাকে আর কি এখানকার প্রেয়ার ফ্ল্যাগ এবং আরও যে সকল চিত্রাঙ্কন যেগুলো থাকে অন্যান্য মনাস্ট্রিতে এখানেও রয়েছে। कल दलाई लामा यहाँ आ रहे हैं, सुबह 8:30 बजे आएंगे, इसलिए 7 दिन तक ये यहाँ पर ये ऑकेशन चल रहा है। पूजा में 1.5 घंटे बैठेगा, अच्छा अच्छा, तो दलाई लामा आके यहाँ पर पूजा पर बैठेंगे। দলাই লামা এখানেই থাকেন এবং আগামীকাল তিনি এখানে এসে সকলের উদ্দেশ্যে তিনি বিভিন্ন ধরনের উপদেশ বাণী দেবেন, এবং সেই কারণেই এত ভিড় এখানে। প্রচুর লোক এসেছেন ওই দলাই লামার বাণী শুনবেন বলেন, খুব ভিড় এই জন্য। অনেক অনেক বৌদ্ধ ভিক্ষুক এসছেন সবাই। বিভিন্ন জায়গা থেকে, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, শুধু বৌদ্ধ ভিক্ষু নয়, না, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসছেন, প্রচুর মানুষ এসছেন। আগামীকাল দলাই লামার আগমন উপলক্ষে এখানে প্রচুর জনসমাগম। আর এই যে দেখছেন এই মনাস্ট্রির পার্কিং, এই যে দেখা যাচ্ছে এইখানে, এই মনাস্ট্রির পার্কিং থেকে একেবারে ধর্মশালা পর্যন্ত, মানে পাহাড়ের নিচে রোপওয়ে সার্ভিস রয়েছে। আমরা দেখছিলাম যে বিভিন্ন রোপওয়ে যাতায়াত করছে, এই যে দেখছেন এইটি হলো ধর্মশালা স্কাইওয়ে অর্থাৎ রোপওয়ে। এইখানের থেকে রোপওয়ে ছাড়ে, আর এই দিকে হলো তার টিকিট কাউন্টার। এইখানে টিবেটিয়ান মার্কেট রয়েছে, এইদিকে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা চলো। বুবু জিজ্ঞেস করছিল যে এখানে কোথায় থুপকা মোমো ভালো পাওয়া যায়। বললেন একটু আগে যেতে হবে, কি একটা বেস্ট রেস্টুরেন্ট আছে তিব্বতীদের, নামটা বুঝতে পারলাম না। ওইখানে যে তিব্বতী ভদ্রমহিলা বুবুকে বলছিলেন এই রেস্টুরেন্টের নামই বলছিলেন। হ্যাঁ, নরওয়াং। আমি নরওয়াং নরওয়ে রেস্টুরেন্ট। আর বুবু কি শুনেছে? আমি নরওয়ে শুনছি, বুঝতে পারছি না ওনার বুঝতে কথা। পারছিল না। যাই হোক, নরওয়াং আমরা খুঁজে পেয়েছি, এখন গিয়ে দেখি এখানে কি পাওয়া যায়। এই হলো রেস্টুরেন্ট। বাহ, বাহ, সুন্দর। চলো সুন্দর। আমরা গিয়ে জানলার ধারে বসি। এখানে কিন্তু অথেন্টিক টিবেটিয়ান ফুড পাওয়া যায়, খুব অন্যরকমও খাবার পাওয়া যায়, অনেক রকম খাবার পাওয়া যায়। তো আমরা প্রথমে যেটা নিয়েছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, অনেক কিছু নিয়েছি, এক এক করে দেখাই, আগে খাই। দেখতে তো অসাধারণ হয়েছে, ওপরে সেসেমি সিডগুলো কেমন সুন্দর দিয়েছে, কোনো করতে হবে না, শুধু মুখ বন্ধ করে খেতে হবে। मन भर गया। দারুণ দারুণ। तो हमें भी 2 एक टुकड़ा दे दो।
দই কেন? বাহ, আহারে, আমার এইসব খেলেই রায়ের কথা মনে পড়ে। অসাধারণ বানিয়েছে, ওপরটা পুরো ক্রাঞ্চি একদম, আর ভেতরটা পুরো জুসি। অসাধারণ অসাধারণ খেতে। এই খেতে খেতে আবার বাও চলে এসছে। বাও কিন্তু আমাদের একটা ফেভারিট খাবার, আমি আর রাই অসম্ভব ভালোবাসি। আর আমরা একটা ড্রাই থুপ্পা নিয়েছি। এই গ্রেভিটা আমি নিয়ে নিই, আমার গ্রেভিটা খুব একটা ভালো লাগে না, তো এখানে অপশান আছে ড্রাইয়ের, তাই জন্য ড্রাই থুপ্পা নিয়েছি, চিকেন ড্রাই থুপ্পা। কিন্তু টেস্টটা মনে হলো ওগুলোর থেকে একটু কম। বাও যতটা ভালো খেয়েছি, সুইট অ্যান্ড সাওয়ার যতটা ভালো খেয়েছি, এটা কিছুটা কম। কিন্তু তা বলে বলছি না আমি এটা 10-এ 8 দেবো, কিন্তু 10-এ 10। 788 টাকার বিনিময়ে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। এবার আমরা যাব ধর্মশালা স্টেডিয়াম দেখতে। এখন আমরা এসে পৌঁছালাম স্টেট ওয়ার মেমোরিয়াল, আর পাশেই রয়েছে স্টেট ওয়ার মিউজিয়াম। টিকিট কত করে? 20 টাকা করে টিকিট। এই ওয়ার মেমোরিয়ালে বিভিন্ন যুদ্ধের শহীদদের স্মৃতি স্মারক রয়েছে। বিভিন্ন যুদ্ধ বলতে 1945-46 সালে জম্মু এবং কাশ্মীরের যুদ্ধ, 1962 সালে ভারত চীন যুদ্ধ, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের যে সকল বীর জওয়ান শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। এখানে প্রধানত 3টি স্মৃতিফলক রয়েছে। বিভিন্ন স্মৃতিফলকে শহীদদের নাম আলাদা আলাদা করে খোদাই করা রয়েছে। আর এই স্মৃতিফলকগুলি বা এই ওয়ার মেমোরিয়ালকে কেন্দ্র করে চারিপাশে খুব সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে। পার্কে ফোয়ারা, বাগান, পার্কের মাঝখানে পাথর দিয়ে একটি ভারতের মানচিত্র তৈরি করা। এইখানে রয়েছে মূল স্মৃতিফলক, আর এই মূল স্মৃতিফলকের দুপাশে রয়েছে অমর জওয়ান জ্যোতি। আমি যে যুদ্ধগুলি বললাম অর্থাৎ 1962, 1965, 1971 এই সকল যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই সকল জওয়ানদের নাম এই ফলকগুলিতে খোদাই করা আছে। এছাড়াও আরও কতগুলি অপারেশন, যেমন অপারেশন রক্ষক, তারপরে অপারেশন বিজয়, তারপরে অপারেশন কার্গিল, অপারেশন পরাক্রম, এই সকল অপারেশনগুলিতে যারা শহীদ হয়েছিলেন তাদের নাম রয়েছে এইখানে খোদাই করা। এই মূল স্মৃতিফলকের উল্টো দিকে এইখানে খোদাই করা রয়েছে। আপনি ইনক্রেডিবল ইন্ডিয়ার সাইটে গেলেও এই হিমাচল প্রদেশ স্টেট ওয়ার মেমোরিয়ালের বিবরণ পাবেন। এখন আমরা ধর্মশালা স্টেডিয়ামের দিকে যাচ্ছি। এই ধর্মশালা স্টেডিয়ামের উল্লেখযোগ্য বিষয় হলো যে ধৌলাধর পর্বতমালার পাদদেশে এই স্টেডিয়াম এবং এর ব্যাকড্রপে যে ধৌলাধর পর্বতমালার তুষারাবৃত রূপ সেইটা খুব সুন্দর দেখায়। এমনিতে এই স্টেডিয়ামে 21,000 লোক ধরে, সেই দিক থেকে যে খুব একটা বিরাট বড় স্টেডিয়াম তা নয়, কিন্তু এখানে মানে ওয়ার্ল্ড কাপের সময়ও খেলা হয়েছে এবং আইপিএল এখানে ছিল। আমি তো বললাম যে গত পরশু যে আইপিএল ম্যাচ হয়েছে সেটা এখানে হয়েছে, কিন্তু এই আইপিএলের জন্য এখন আর স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনিতে কিন্তু এই স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হয়, ভেতরে গিয়ে স্টেডিয়ামটি দেখা যায়, কিন্তু এখন বন্ধ আছে, আপনাদের বাইরে থেকেই দেখাবো। এই হলো সামনে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। এইটা হলো স্টেডিয়ামের পিছনের অংশ। ये पीछे का हिस्सा है, नहीं गेट है यहाँ से। ये सामने गेट है। स्लो कीजिएगा थोड़ा, लोगों को दिखाएंगे। अंदर जाने दे रहे हैं शायद। उसारी जा रहे हैं अंदर। ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। अब पूछ के आइए ना थोड़ा।
मगर अंदर जाने दे रहे बंद है স্টেডিয়াম আইপিএল চলছে, তার জন্য স্টেডিয়ামের ভেতরে যাওয়া বন্ধ। বাইরে থেকেই দেখুন স্টেডিয়ামের দেয়ালের গায়ে খুব সুন্দর ছবি আঁকা, বিভিন্ন ধরনের খেলাধুলার ছবি, ক্রিকেটের বিশেষ করে। এই হলো আরেকটা গেট। ये वाला हाँ चलिए आगे चलिए। मोड़ लूँ हाँ मोड़ लो का मतलब क्या, इस तरफ से चलिए सीधा। এই হলো পুরো স্টেডিয়ামের চারপাশের রাস্তা। দেখুন, আর এইদিকে পাহাড় আর এই পাশে স্টেডিয়াম। टर्न कर लूँ इधर से नहीं जा सकते? नहीं ये रास्ता तो अलग है আচ্ছা আচ্ছা। हमारे को पीछे जाना पड़ेगा আর এখানে অনিলজি গাড়ি ঘোরাতে ঘোরাতে আপনারা দেখুন ধর্মশালা শহরের কি সুন্দর দৃশ্য এখান থেকে। এইদিকে ধৌলাধর পর্বতমালার সারি আর এইদিকে অপরূপ ধর্মশালা। তো আমরা বাইরে থেকে স্টেডিয়াম পরিক্রমা করলাম, কিছু তো করার নেই, এখন আইপিএলের জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। স্টেডিয়াম দেখে নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি ডালহৌসির পথে।